আচ্ছা, আমরা যদি ফরগেরি বা জালিয়াতি নিয়ে কথা বলি, এটা হচ্ছে প্যানেল কোড 1860-এর 463 ধারা জালিয়াতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 463 অনুযায়ী কোনো ব্যক্তি নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করলে তা জালিয়াতি হবে। কোনো ব্যক্তি বা জনগণের ক্ষতি করার জন্য, কোনো দাবি বা সত্য প্রতিষ্ঠা করার জন্য, কোনো ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করতে বা কোনো ব্যক্তিকে প্রকাশ্য অপ্রকাশ্যে চুক্তি সম্পাদনে বাধ্য করতে, প্রতারণা করার জন্য উপযুক্ত যে কোনো উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে, তখন তার জালিয়াতি বলে গণ্য হবে। উদাহরণ: বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সাথে জাল সনদ যুক্ত করে, যেহেতু সে ভর্তির অধিকার সমর্থনে দলিলের হিসেবে উক্ত জাল সনদ ব্যবহার করেছে, তাই 463 দ্বারা আওতাভুক্ত। শাস্তি হচ্ছে 465 অনুসারে জালিয়াতি করা হলে 2 বছর পর্যন্ত সশ্রম, বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত করা যাবে। মিথ্যা দলিল প্রস্তুত বলতে কী বোঝানো হয়ে থাকে? আচ্ছা, দণ্ডবিধি 1860-এর 463 ধারা বলা হয়েছে কোনো উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রস্তুত করলে তা জালিয়াতি বলে গণ্য হবে। 464 দ্বারা উল্লেখ আছে একটা মিথ্যা দলিল প্রস্তুত হয়েছে বলে গণ্য হবে। উক্ত ধারায় মিথ্যা দলিল তৈরি করে 3টা পন্থায় উল্লেখ করা হয়েছে। কোনো দলিল প্রস্তুত, স্বাক্ষর, সম্পাদিত করতে পারে এমন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মতো করে কোনো ব্যক্তি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে ঠিক সেই রকম কোনো দলিল স্বাক্ষর ও সম্পাদন করে। দলিল সম্পাদিত হবার পর আইনগত কর্তৃত্ব ছাড়া অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে উক্ত দলিল বাতিল বা কোনো দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করলে কোনো ব্যক্তি মানসিক বা অপকৃতস্থতা, মাদকাসক্তির সুযোগ নিয়ে অসাধুভাবে ও প্রতারণামূলকভাবে তাকে দিয়ে কোনো দলিলের স্বাক্ষর, সিলমোহর সম্পাদন বা সম্পাদনা বা পরিবর্তন ইত্যাদি করিয়ে নিলে কারণ উক্ত ব্যক্তি তার মানসিক অপকৃতস্থতা, প্রমত্ততার কারণে সেই দলিলের বিষয়বস্তু পরিবর্তন সম্পর্কে জানতে পারবে না। উভয় তিনটে ক্ষেত্রে প্রস্তুতকৃত দলিলকে মিথ্যা দলিল প্রস্তুতকরণ বলে গণ্য করা হবে। 464 দ্বারা ব্যাখ্যায় বলা আছে কোনো কাল্পনিক ব্যক্তি বা মৃত ব্যক্তির নামে মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে গণ্য হতে পারে যদি এটা বিশ্বাস করাতে প্রস্তুত করা হয় যে উক্ত দলিল কোনো অপ্রকৃত ব্যক্তি বা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তৈরি করা হয়েছে। জনৈক ব্যাংকারের নামে বি দ্বারা স্বাক্ষরিত একটা বাহকের প্রতি চেক পায়। চেকটা কোনো পরিমাণ উল্লেখ নাই। প্রবঞ্চনামূলকভাবে চেকটা 10,000 টাকা লিখে তা পূরণ করে দেয়। জালিয়াতি করেছে। একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী বিবেচিত হতে পারে কিনা আইনে প্রাসঙ্গিক বিধানগুলোর উপর আলোচনা করো। হ্যাঁ, একজন ব্যক্তি নিজের নামে স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী বিবেচিত হতে পারে। দ্য পেনাল কোড 1860-এর 464-এর 1 নং ব্যাখ্যা বলা আছে কোনো ব্যক্তি নিজের নামে স্বাক্ষরে জালিয়াতি শামিল হতে পারে। উদাহরণস্বরূপ, একটা বিল অফ এক্সচেঞ্জ নিজের নামে স্বাক্ষর করে, তার উদ্দেশ্য বিলটিতে নিজের নাম স্বাক্ষর করে তা একই নামে অপর একজন ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়েছে বলে বিশ্বাস সৃষ্টি করাবে, জালিয়াতি করেছে। 4 নম্বর হচ্ছে প্রতারণার প্রয়োজনে জালিয়াতি। প্রতারণার প্রয়োজনে জালিয়াতি সম্পর্কে বিধি 1860-এর 468 দ্বারা বলা আছে। ধারা 468 অনুযায়ী প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত দলিল ব্যবহার করা হলে তাকে প্রতারণা প্রয়োজনে জালিয়াতি বলে। এরূপ অপরাধের শাস্তি 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হয়ে থাকে। আচ্ছা, 5 নম্বর ব্যাখ্যায় বলা হচ্ছে দণ্ডবিধি 1860-এর 470 ধারায় জাল দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। 470 অনুযায়ী আংশিক ও সম্পূর্ণভাবে জালিয়াতির মাধ্যমে যে মিথ্যা দলিল প্রস্তুত করা হয়েছে তা হলো জাল দলিল। কিসের মাধ্যমে? আংশিক বা সম্পূর্ণভাবে জালিয়াতির মাধ্যমে। 471 দ্বারা বলা আছে কোনো জাল দলিল খাঁটি বা আসল দলিল হিসেবে ব্যবহার করার শাস্তি কী হতে পারে। 471 দ্বারা বক্তব্য অনুযায়ী কোনো ব্যক্তি জাল দলিল সম্পর্কে জেনে বা বিশ্বাস করে উক্ত দলিল প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করলে সে ব্যক্তি জালিয়াতির শাস্তি পাবে। 465 দ্বারা জালিয়াতির যে শাস্তির বিধান রয়েছে 471 ধারায় কার্যকর হবে। অর্থাৎ কোনো দলিলকে জাল জেনে আসল হিসেবে ব্যবহার করলে উক্ত ব্যক্তিকে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। হিসাবপত্র বিকৃতকরণ বলতে কী বোঝানো থাকে? 1860-477 অনুযায়ী যে ব্যক্তি কেরানি কর্মকর্তা চাকর হয়েছে অথবা কেরানি কর্মকর্তা বা চাকরের যোগ্যতা নিযুক্ত হয়ে বা কাজ করার ইচ্ছাকৃতভাবে প্রতারণা করার জন্য তার নিয়োগকৃত পত্র, লিপি, মূল্যবান জামানত বিনিষ্ট বা বিকৃত করে এতে গুরুত্বপূর্ণ বিবরণ লিপিবদ্ধ করে তাকে হিসাবপত্র বিকৃতকরণ বলে। এই অপরাধের শাস্তি 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ড। কাল্পনিক ব্যক্তির নামে জালিয়াতি। ধারা 1860-এর 464-এর দ্বিতীয় ব্যাখ্যায় সেকেন্ড ব্যাখ্যায় বলা হয়েছে কোনো প্রকৃত ব্যক্তি কর্তৃক সম্পাদিত বলে বিশ্বাস জমানোর অভিপ্রায়ে কোনো কাল্পনিক ব্যক্তির নামে অথবা কোনো মৃত ব্যক্তির কর্তৃক তার জীবদ্দশায় সম্পাদিত বলে বিশ্বাস করানোর অভিপ্রায়ে কোনো মৃত ব্যক্তির নামে মিথ্যা দলিল সম্পাদন জালিয়াতি শামিল। উদাহরণ হচ্ছে একটা কাল্পনিক ব্যক্তির নামে একটা বিল অফ এক্সচেঞ্জ ড্র করে বিনিময় করার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে বিলটা উক্ত কাল্পনিক ব্যক্তির নামে গ্রহণ করে জালিয়াতি করেছে বলে বিবেচিত হবে। খাতার মাধ্যমে ভুল লেখাকে দলিল বলা যায় না। মিথ্যা দলিল প্রণয়নের জাল করা বলে শুধুমাত্র লিখলে বা মুদ্রণ করলে জাল দলিল হয় না, সেটা স্বাক্ষর করলে বা সম্পাদন করলে জাল দলিল হয়ে থাকে। সমবায় সমিতির মালিকানাধীন একটা স্থাবর সম্পত্তি
8 নম্বর কোশ্চেন হচ্ছে সমবায় সম্পত্তি মালিকানাধীন একটা স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় এক্স খরিদ করেন। ওয়াই ও জেড সাথে যোগাযোগ সাদৃশ্য ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখ্য জেড-এর অনুকূলে একটা জাল দলিল করে মর্মে স্বাক্ষর প্রমাণিত হয়। এক্স ওয়াই জেডকে দ্য পেনাল কোড 1860 কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখ আলোচ্য অংশে এক্স ওয়াই জেড তারা সবাই মিলে ষড়যন্ত্র করে সম্পত্তির মূল্য কম দেখে জাল দলিল প্রস্তুত করে। এখানে ষড়যন্ত্র উপাদান উপস্থিত থাকায় তারা সকলে পেনাল কোড 120 এ দ্বারা সংজ্ঞায়িত অপরাধ করেছে মনে প্রতিমান নয়, এক্ষেত্রে তাই 120 বি দ্বারা দণ্ডিত হবে। এছাড়া 470 দ্বারা সংজ্ঞায়িত জাল দলিল তৈরি করেছে, এক্ষেত্রে 471 দ্বারা অনুযায়ী তারা উক্ত জাল দলিলকে আসল হিসাবে ব্যবহার করেছে, এক্ষেত্রে তারা সকলে 471 দ্বারা অনুযায়ী দণ্ডিত হবে। তারা সবাই জমির দাম কম দেখিয়ে জাল দলিল তৈরি করছে, তাই তারা সবাই 468 অনুযায়ী প্রতারণা করার উদ্দেশ্যে জাল দলিল ব্যবহার করে জালিয়াতি করার দণ্ডিত হবে। অন্যদিকে এক সমবায় সমিতির সেক্রেটারি হয়, তার উপর বিশ্বাস করে সমিতির সম্পত্তি দেওয়া হয়েছিল, কিন্তু এর বিশ্বাসভঙ্গ করে উক্ত সম্পত্তি অসাধুভাবে জাল দলিলের মাধ্যমে হস্তান্তর করে, তাই সে 406 দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধে দণ্ডিত হবে। এ আদালতের সামনে একটা বৈচারিক কার্য দ্বারা একটা দলিল জাল জেনেও তা আশেপাশে ব্যবহার করে এক কোন দ্বারা অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে, উক্ত অপরাধের জন্য পেনাল কোড 1860 অধীনে কি সর্বোচ্চ শাস্তি হবে? অভিধাংশে পেনাল কোড 1860 471 ধারায় অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। আলোচ্য অংশে আদালতের বিচারিক কার্য দ্বারা একটা দলিল জাল জেনেও তা আসল হিসেবে ব্যবহার করেছে, যা 471 অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে দলিল জালিয়াতির ন্যায় শাস্তি পাবে, অর্থাৎ 465 ধারার অধীনে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি 2 বছর মধ্যে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। বিয়ের সম্মতি ব্যতীত বিয়ের নামে নিজের বরাবরে একটা বিল অফ এক্সচেঞ্জ সম্পাদন করে। এর উদ্দেশ্য সে এটিকে একটা প্রকৃত বিল হিসেবে ব্যাংকারের কাছে উপস্থাপন করবে এবং তার পরিচিত হওয়ার পর অর্থ গ্রহণ করবে। কোনো অপরাধ করেছে? দণ্ডবিধি 1860 এ ধারা শাস্তি উল্লেখপূর্বক আলোচনা করা। দণ্ডবিধি 1860 464 অনুসারে যেহেতু ব্যাংকারকে বিয়ের নামে বিয়ের জামানত পেয়েছে বলে বিশ্বাস করা বা প্রতারিত করার উদ্দেশ্যে বিলটি সম্পাদন করেছে, সেহেতু জালিয়াতির দায়ে অপরাধী হবে। 465 অনুযায়ী তিনি এই অপরাধে 2 বছর মধ্যে সশ্রম বৃহত্তম কারাদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। কাল্পনিক কোনো ব্যক্তির নামে একটা বিল অফ এক্সচেঞ্জ প্রণয়ন করে প্রতারণামূলকভাবে অনুরূপ কাল্পনিক ব্যক্তির নামে বিলটা ভিত্তিতে কাজ সম্পাদনের উদ্দেশ্যে তা গ্রহণ করে কোনো অপরাধ করেছে। দণ্ডবিধি 1860 ধারা ও শাস্তি উল্লেখ করে আলোচনা করো। 1860 464 এর ব্যাখ্যা 2 অনুসারে কোনো প্রকৃত ব্যক্তির নাম দ্বারা সম্পাদিত হয়েছে বলে বিশ্বাস জন্মাবার অভিপ্রায় কাল্পনিক কোনো ব্যক্তির নামে দলিল সম্পাদন অথবা কোনো মৃত ব্যক্তির জীবদ্দশা সম্পাদিত করেছিল বলে বিশ্বাস জন্মাবার অভিপ্রায় সে মৃত ব্যক্তির নামে দলিল সম্পাদন জালিয়াতি বলে গণ্য হবে। অতএব 465 এর অনুযায়ী জালিয়াতি করছে, শাস্তি 2 বছর পর্যন্ত সশ্রম বৃহত্তম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। মানহানি হচ্ছে ডিফেমেশন। মানহানি সংজ্ঞায়িত করা হচ্ছে গিয়া যে মানহানি হচ্ছে 1860 হচ্ছে 499 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির ক্ষতি বা সুনাম নষ্ট করা, কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এরূপ খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনেও যদি সে ব্যক্তি সম্পর্কে কোনো কথা, চিহ্ন বা দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে গণ্য হবে। যে মৃত লোকের নামে কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা করা মানহানি বলে গণ্য হবে। কোনো বিষয় জব্দ করে রাখা বা নিজের হেফাজতে রাখলে তা মানহানি কর বলা যাবে না। যিনি নিন্দা করছে বা যার বিরুদ্ধে করছে তারা দুজন ব্যতীত অন্য আরেকজন তা জানতে হবে, তখনই তা মানহানি বলে গণ্য হবে। মানহানি কোনো বিষয় প্রকাশিত হলে এই প্রকাশক ও প্রণেতা উভয় দায়ী হবে। 10টি ব্যতিক্রম উল্লেখ রয়েছে, সেই ব্যতিক্রম নিচে দেওয়া হলো। জনস্বার্থে বা জনসাধারণের কল্যাণের জন্য কারো প্রতি সত্যতা দোষারোপ করা হলে তা মানহানি হবে না। জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎবিশ্বাসী কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। কোনো গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎবিশ্বাসী অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। কোনো আদালতের কার্য বিবরণী রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয়। আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোনো ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমার দোষ, গুণ বা সাক্ষী বা সাক্ষ্যের সম্পর্কে সৎবিশ্বাসী কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এই বিষয়ে সৎবিশ্বাসে অভিমত প্রকাশ করা হয় তা মানহানি নয়। যেমন কোনো ব্যক্তি কোনো বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য হবে। অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সৎবিশ্বাসে কোনো নিন্দা করলে তা মানহানি হবে না। ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সৎবিশ্বাসে অভিমত দেওয়া হলে তা মানহানি বলে গণ্য হবে না। পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা হলে কোনো ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে জনস্বার্থে সৎবিশ্বাসে কোনো দোষারোপ করলে তা মানহানি নয়। জনকল্যাণে সৎবিশ্বাসী কোনো ব্যক্তি সতর্ক করেছে বলে কিছু মানহানি হবে না। মানহানি হবে না। দ্বারা 5 অনুযায়ী মানহানি করার অপরাধের শাস্তি হবে 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। কোন ধরনের কারাদণ্ড? বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ঠিক আছে। মৃত ব্যক্তির নামে মানহানি করে তা অপরাধ হবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করে তা জীবিত ব্যক্তির মতোই মানহানির অপরাধ হবে। 1860 হচ্ছে 499 দ্বারা একের মাধ্যমে স্পষ্ট বর্ণনা করা হচ্ছে মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা মানহানি বলে গণ্য হবে। নিন্দাবাদ যদি এরূপ হয় যে জীবদ্দশা তার জন্য মানহানি করা হতে হবে, তা পরিবার ও অন্যের নিকট আত্মীয় অনুভূতি আঘাত করার জন্য অভিপ্রেত হতো। যে বিয়ের ঘড়ি নিয়ে পালাচ্ছে এমন একটা ছবি আঁকেন, এই বিশ্বাসে জন্মানোর উদ্দেশ্য ছিল যে বিয়ের ঘড়ি চুরি করেছে। এক্ষেত্রে কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি এর দায় ব্যাখ্যা করুন এবং সেই সাথে 3টা ব্যতিক্রম উল্লেখ করে প্রেক্ষিতে কাজ অপরাধ হিসেবে পরিণত
হবে না। এ কোন ধরনের অপরাধ করছে, এ দায় কি? তিনটা ব্যতিক্রম। আচ্ছা, সিদ্ধান্ত হচ্ছে এ মানহানি করছে, এ এর উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করছে, কিন্তু এ যদি সত্যি চুরি করে থাকে তাহলে ছবি আঁকার জন্য এ কোনো অপরাধ হতো না। দণ্ডবিধি 499 তা বর্ণনা ব্যাখ্যা হচ্ছে যদি এ জেড এর মানহানির উদ্দেশ্যে ছবি এঁকে থাকে, যদি চুরি করে না থাকে তাহলে একে দণ্ডবিধি 1860-এর 500 এর অধীনে দণ্ড প্রদান করা যাবে। এ শাস্তি হবে 2 বছর পর্যন্ত বিনাশ্রম, কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আচ্ছা, তিনটা ব্যতিক্রম। এর কাজ অপরাধ হিসেবে পরিণত হবে না। জনকল্যাণের উদ্দেশ্যে কাউকে সত্য দোষারোপ করলে নিজের বা অন্যের স্বার্থ জনকল্যাণের উদ্দেশ্যে কাউকে সত্য দোষারোপ করলে নিজের বা অন্যের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সরল বিশ্বাসে দোষ আরোপ করলে কোনো ব্যক্তি তার উপকারার্থে অথবা জনকল্যাণ সতর্ক করলে। আচ্ছা, তুহিন বলে যে মিনার এই নির্বুদ্ধিতামূলক। মিনার অবশ্যই একজন দুর্বল প্রকৃতির লোক। মিনার এর বই অশ্লীল। মিনার নিশ্চয় অপবিত্র প্রকৃতির লোক। তুহিন এমন বলে। এখানে তুহিনকে মানহানি অপরাধ করেছে। 499 ষষ্ঠ ব্যতিক্রম যে তুহিন মানহানি করে নাই। এখন শর্ত হলো সরল বিশ্বাসে তাকে উক্ত কথা বলতে হবে, তাহলে তুহিন এই ব্যতিক্রমের আওতাধীন হবে। যেহেতু সে অভিমত প্রকাশ করে তা মিনারের চরিত্র ততটুকু সম্পর্কে ততটুকু মিনারের চরিত্র বইতে প্রকাশ পায়। কিন্তু যদি তুহিন বলে আমি এতে মোটেও অবাক হইনি যে মিনারের বই নির্বুদ্ধিতামূলক, অশ্লীল, কারণ সে একজন দুর্বল ও লম্পট প্রকৃতির লোক, তাহলে তুহিন এই ব্যতিক্রমের আওতাধীন হবে না। হ্যাঁ, একজন দোকানদার, সে তার ব্যবসা পরিচালনা বিকে সি এর কাছে নগদ মূল্যে ব্যতীত কিছু বিক্রয় করবে না। সি এর সততার উপর আমার কোনো আস্থা নেই। এর বক্তব্য কি মানহানিকর পর্যায়ে পড়বে? আপনার মতামত হচ্ছে 18,499 দ্বারা 9 অনুসারে যদি কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে কোনো দোষ আরোপ করা হয়, তাহলে যদি আরোপকারী সরল বিশ্বাসে নিজের বা অপরের কারো স্বার্থ সংরক্ষণ বা জনকল্যাণের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্য করে, তবে তা মানহানি বলে গণ্য হবে না। প্রদত্ত ঘটনা এ যদি তার নিজস্ব স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সরল বিশ্বাসে সি এর চরিত্র সম্পর্কে অভিমত করে, তাহলে এই ব্যতিক্রমের আওতায় পড়বে। অতএব এর বক্তব্য মানহানিকর পর্যায়ে পড়ে না, মানহানিকর পর্যায়ে পড়বে না।